নির্বাচনের ফল প্রকাশের 1 মাস হয়ে গিয়েছে। অনেকের হাতের আঙুল থেকে ভোটের কালি এখনো ওঠেনি, কিন্তু তৃণমূল দলটা পুরোপুরি উঠে গিয়েছে। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ ইতিমধ্যেই যোগ দিয়েছেন উত্তর পূর্বের ছোট্ট একটা রাজনৈতিক দল এনসিপিআইতে। আপাতত বঙ্গ রাজনীতি থেকে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল। কিন্তু কেন এমন ভরাডুবি হচ্ছে বিভিন্ন জায়গায় বিরোধীদের? কেনই বা বিজেপির বিজয়ের রথ রম রম করে সব জায়গায় এগিয়ে চলেছে? আজ আলোচনা করব সেটাই। পাশাপাশি বঙ্গ রাজনীতি তথা বৃহত্তর রাজনৈতিক পরিসরে আগামী বছরগুলিতে কি হতে চলেছে সেটার একটা আভাস দেব আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই যে তৃণমূলের একটা বড় অংশ এনডিএ কে সমর্থন করার জন্য উত্তর পূর্বের একটা ছোট্ট পার্টিতে মিশে গেল, এতে বিজেপি সমর্থকেরা মোটামুটি সবাই খুশি। আমিও অখুশি নয় বলাই বাহুল্য। এর ফলে ডিলিমিটেশন, ইউসিসি, হিউম্যান রিপ্রেজেন্টেশন সহ বহু জরুরি বিল পাশ করানো যাবে। কাজেই এনডিএর জন্য এটা খুব জরুরি ছিল। কিন্তু তার উপরে কিছু কথা বলতে মন চাইছে, একটু শুনবেন মন দিয়ে। আমি দিল্লির রাজনীতি বহু বছর ধরে খুব কাছ থেকে ফলো করছি, স্টাডি করছি বলা যায়। ক্ষমতার অলিন্দের জন্য প্রাণপণ স্ট্রাগল করতে দেখা মানুষ থেকে শুরু করে আন্দোলনে অংশ নেওয়া মানুষ, সব ধরনের মানুষদেরই দেখেছি। এবার সত্যি কথা বলি, রাজনীতি করতে যে বোধ এবং অভিজ্ঞতা লাগে তা আজকের ভারতে খুব কম লোকের মধ্যে রয়েছে। রাজনীতি করা আর উপন্যাস লেখার মধ্যে খুব মিল রয়েছে, জানেন তো। ধরুন আপনি লিখছেন একটা থ্রিলার, আপনি লেখক, আপনি নিজে জানেন কে খুনি, কিন্তু পাঠক তো জানে না। ফলে পাঠককে পুরো সময়টা আপনি কথার ফেরে ঘোরাবেন, ছোট্ট ছোট্ট সাবপ্লট দিয়ে হিন্ট দেবেন। বুদ্ধিমান পাঠক হলে তিনি আগে থেকেই অনুমান করতে পারবেন কি হতে চলেছে, কিন্তু আপনি আসল কথাটা এক্ষুনি বলবেন না। বুদ্ধিমানের রাজনীতিও ঠিক তেমনই। ভেতরের কথাটা কি, রাজনৈতিক নেতারা কি প্ল্যান করে রেখেছেন তা তারা বিলক্ষণ জানেন, কিন্তু বাইরে বলবেন না। তারা হিন্ট দেবেন, যিনি বুদ্ধিমান তিনি বুঝবেন, বাকিরা বুঝবে না। ভারতবর্ষে আপাতত এই বুদ্ধিমান পাঠক এবং বুদ্ধিমান রাজনীতি বোঝার রাজনৈতিক নেতার ভীষণ অভাব রয়েছে। না, ঠিক অভাব নয়, বরং বলা ভালো এমন রাজনৈতিক নেতাই নেই যারা বিজেপি এবং সংঘের রাজনীতি বুঝে উঠতে পারে। টক্কর নেওয়া তো দূরের কথা। এবং লেট মি বি ভেরি ক্লিয়ার, গণতন্ত্রের জন্য এটা মোটেই ভালো কথা নয়। সংঘ মাঝে মাঝে বিজেপিকে দু চারটে ধমক ধমক দেয়, দু চারটে কথা বলে, কড়া কড়া ভাষায় নানা রকম কথা বলে, ওটা হাতির দেখানোর দাঁত। সংঘ এবং বিজেপি অভিন্ন সত্তা। এটা হলো আমরা যে খাবার খাই চিবিয়ে, সেই খাওয়ার দাঁত। এবং সেই কারণেই যা সংঘের সবচেয়ে বড় শক্তি, সেটাই বিজেপিরও শক্তি। এবং তা কিন্তু হিন্দুত্ব নয়, তা হলো কনসিস্টেন্সি। একবার নিজেরাই ভেবে দেখুন, 1 মাস গেল না 15 বছর দাপটের সঙ্গে চুরি, খুন, ধর্ষণ সব রকম ভাবে অপরাধ করে ক্ষমতায় থাকা একটা দল ভেঙে চুরমার হয়ে গেল। অথচ এই 15 বছরে অন্তত 10-12 বছর বিজেপি একেবারে গ্রাসরুট লেভেলের লোকজন রেগুলার মার খেয়েছে, বাড়ি জ্বলেছে, খুন হয়েছে, কিন্তু তারা পতাকা ছাড়েনি। এটাই সংঘের দান। সংঘের সরাসরি রিক্রুট কেউ হোক বা না হোক, এই মানসিকতাটা সংঘ এবং বিজেপি তার সমর্থকদের মধ্যে চালিয়ে দেয় যে বিজেপির পতাকা নন নেগোশিয়েবল। এইটাই আসল শক্তি বিজেপির। উল্টো দিকে তৃণমূলের কি পরিস্থিতি তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা মনে করেন এরা বিজেপির সঙ্গে লড়তে পারবে? কখনো নয়। অনেকেই বলে আদর্শ কি, খায় না, মাখে না, মাথায় দেয় না, পেট ভরে। এটাই আদর্শ। যখন বিজেপি বিরোধী দলে ছিল তখনও বিজেপি ছিল, আজকেও বিজেপি আছে। আসলে বিজেপির একটা খুব সোজা সরল লাইন আছে। তাদের যা যা নির্বাচনী প্রতিশ্রুতি সেটা তারা করবেই। ভালো মন্দ সেটা আপনি যাই ভাবুন না কেন, বিজেপি যদি একবার ম্যানিফেস্টোতে কিছু তুলে দেয় তাহলে সেটা করে দেখায়। এই জেদটা ভারতবর্ষ বহুদিন দেখেনি। কংগ্রেস বহুকাল কেন্দ্রে ছিল, আঙুল দিয়ে গোনা যাবে কটা নির্বাচনী প্রতিশ্রুতি তারা পালন করেছিল। রাজ্যের কথা ছেড়েই দিলাম। সমস্যা হচ্ছে
এইসব প্রতিশ্রুতি পালন করতে গিয়ে বিজেপি কি কি সাম দান দণ্ডভেদ ব্যবহার করছে মানুষ সেসব দেখে না। মানুষ দেখে এন্ড রেজাল্ট। 370 সরানো দরকার, ডান। রাম মন্দির, ডান। 3 তালাক ব্যান, ডান। ইউপিআই ট্রানজাকশন চালু করা, সেটাও ডান। এখনো পশ্চিমবঙ্গে তাই চলছে। এই যে অবৈধ দোকান উচ্ছেদ, এ নিয়ে আপনি কোনো বিজেপি নেতাকে কখনো বলতে শুনবেন না, গড়িমসি করতে শুনবেন না। তারা পরিষ্কার বলবেন, হ্যাঁ উচ্ছেদ করা হবে, উচ্ছেদ চলবে। 2 বছর বাদে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন, যারা উচ্ছেদ হচ্ছেন তারাও সুর পাল্টে বলবেন যে হ্যাঁ অবৈধ জবরদখল অন্যায় ছিল। একেবারে যে কারণে 370 সরানো অন্যায় ছিল কেউ বলে না এখন কাশ্মীরে। কাশ্মীরে বছরে এর আগে 6 মাস স্কুল বন্ধ থাকতো, কলেজ বন্ধ থাকতো। পাথর ছোড়া ছাড়া কিশোর যুবকদের অন্য কোনো কাজ ছিল না। তারাই আজকাল স্কুল কলেজে পড়ছে, আইএএস হওয়ার স্বপ্ন দেখছে। ট্রেনে যাতায়াত করছে, তারা রেশন পাচ্ছে, সিনেমা হলে যাচ্ছে শ্রীনগরে। এমনকি মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, যিনি বছর 2 গৃহবন্দী ছিলেন, তারপরেও তিনি কেন্দ্রের ফান্ডিং এর প্রশংসায় পঞ্চমুখ। আর এই যে সাম দান দণ্ডভেদের রাজনীতি, এটা সাধারণ মানুষ ছাড়ুন রাজনীতিবিদরাও যাতে মনে রাখতে না পারেন তার জন্য চুপচাপ কাজ করে বিজেপি। এবার মোদ্দা কথা হচ্ছে যে এই যে কাজ বিজেপি করছে, নো ডাউট ভীষণ ভালো কাজ করছে, কিন্তু এই কাজের সবচেয়ে মারাত্মক বাই প্রোডাক্ট হলো বিরোধী নিশ্চিহ্ন হয়ে যাওয়া। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, বুকে হাত দিয়ে বলুন তো, বিরোধীদের মধ্যে কাউকে আপনার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য মনে হয়? উত্তর হলো না। সম্প্রতি বামপন্থী রাজনীতিবিদ গুহ সাহেব এই কথাই বলেছেন। তিনি বলছেন, আমি বিজেপিকে সম্ভবত সবচেয়ে বেশি অপছন্দ করি, কিন্তু সত্যিটা হলো এই যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার মতো প্রার্থী এই মুহূর্তে বিরোধীদের কাছে কেউ নেই। 2 দিন আগেও যারা বলছিলেন এবার মমতা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন ইত্যাদি ইত্যাদি, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। বিজেপি তার থ্রেটকে নিশ্চিহ্ন করে নিতে জানে, সেটা মারি ওরি পারি যে কোনো কৌশলে, আর এটাই রাজনীতি। ভারতবর্ষের দুর্ভাগ্য যে এই রাজনীতির সঙ্গে টক্কর দেওয়ার মতো কোনো বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে আগামী 10-12 বছরের মধ্যে অন্তত দেখা যাচ্ছে না। বিজেপি ভারতে এইটুকু অন্তত করে ফেলতে পেরেছে যে এখানে হিন্দু ভোটকে অগ্রাহ্য করে সরকার গঠন করা যাবে না, এটা এস্টাবলিশ হয়ে গিয়েছে। দক্ষিণে যেটুকু বাকি আছে সেটুকু আগামী 20 বছরে রিকভার করে নেবে। সেই জন্যই তামিলনাড়ুতে আন্নামালাই বিজয়ের সঙ্গে গিয়ে কিন্তু হাত মেলাননি। ওখানে আন্নামালাইয়ের সরকার যদি 2টো টার্ম পরেও আসে, সেক্ষেত্রেও এনডিএরই লাভ হবে। আগামী 20 বছর কেন্দ্রে অন্তত অন্য কোনো সরকার দেখা যাচ্ছে না। আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, পশ্চিমবঙ্গ 5টা রাজ্যই বিজেপি সিকিউর করে নিয়েছে। দক্ষিণে যতই খারাপ ফল করুক না কেন কিছু যায় আসে না, কারণ বিজেপির চাল যতদিনে বিরোধীরা ধরতে পারবেন ততদিনে 3টে মেজর বিল পাশ করে নিতে পারবে এনডিএ। আমি সত্যিই চাই, জানেন তো, মনে প্রাণে চাই বিরোধী পক্ষে অন্তত খান 2 এমন নেতা আসুন যারা সংসদে দাঁড়িয়ে 4টে লজিক্যাল কথা বলতে পারবেন। জয় পান্ডা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা শাজাদ পুনাওয়ালা এই সময় কংগ্রেসে থাকলে গণতান্ত্রিক ভারতীয় হিসেবে আমি খুবই খুশি হতাম, বিশ্বাস করুন। কিন্তু বিজেপি সেই রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। কংগ্রেস এতই মূর্খ বিরোধী যে তারা বোঝেও নি কি কি হারাচ্ছে তারা, বা যতদিনে বুঝেছে ততদিনে যা ক্ষতি হবার হয়ে গেছে। আরো শুনতে চান? যারা মহারাষ্ট্রে বালসাহেব ঠাকরের একমাত্র ছেলেকে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে, তারই দলের কাঁটা দিয়ে তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। কিন্তু সেই কথাটা ভারতের বিরোধী পক্ষ বুঝলে তবে তো। আমার কোনো উপায় নেই, কারণ আমি আমার সভ্যতার সংরক্ষণ চাই। যে রাজনৈতিক দল রাম শব্দ রোমিং থেকে এসেছে বলে আর তিতুমিরকে হিরো বানায়, যেসব দল আমাদের দেশের ইতিহাস বদলে দেয় অবলীলায়, আমার পক্ষে তাদের সমর্থন করা সম্ভব নয়। তাই আমার সমর্থন বরাবরই বিজেপির জন্য। কিন্তু গণতান্ত্রিক ভারতীয় হিসেবে আমি চাই সংসদে বিরোধী পক্ষে অন্তত কয়েকজন যোগ্য নেতা থাকুন, কারণ বিরোধী শূন্য বা অযোগ্য বিরোধী থাকা দেশের গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। আপনারা আজকে আমার ভিডিও দেখে চমকে উঠতেই পারেন,
কিংবা আমায় গালি দিতে পারেন বা আমার বিরুদ্ধে খাপ বসাতে পারেন। আপনারা ভাবতে পারেন খামোখা কেন বিজেপি ক্ষমতায় আসার পর আমি হঠাৎ করে বিজেপির সমালোচনা করছি। আমি আসলে বিজেপির সমালোচনা করছি না। আমি সুস্থ গণতন্ত্রে থাকতে গেলে কি হওয়া উচিত, কিভাবে ভারসাম্য হওয়া উচিত, একটা ব্যালেন্স চলা উচিত, আমি সেটা বলছি। আর অনেকদিন থেকে এই কথাগুলো আমার মনের মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছিল। আজ ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কি মনে হয়, গণতন্ত্রে বিরোধী থাকা কি সুস্থ রাজনীতির লক্ষণ? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।